সবাইকে সুস্বাগতম। আগের ক্লাসে আমরা রাজবহন চরিতমের মূল টেক্সট সেটা জেনেছি এবং সেই টেক্সটের যে মূল বিষয়বস্তু সেটা সম্পর্কে জেনেছি। এটা তার দ্বিতীয় অংশ। এই অংশে আমরা এই টেক্সট এবং এর সাধারণ পরিচয়ের উপরে যে এমসিকিউগুলো এবারের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা যে কোশ্চিনগুলো আসতে পারে সেই সমস্ত কোশ্চিনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা একদম সেই কোশ্চেনগুলোকে দেখবো এবং প্রত্যেকটা প্রথমে চেষ্টা করব নিজে নিজে, তারপরে আমি এর উত্তর বলে দেবো। সেগুলো তোমরা প্রয়োজনে সেগুলোকে নোট করে রাখবে, তাহলে এটা তোমাদের পক্ষে সুবিধা হবে, কারণ প্রিপারেশনের একটা প্রয়োজন থাকবে। সেই প্রিপারেশনের জন্য এটা একই সাথে পুরো টেক্সটটা চর্চাও হবে, সাথে আমাদের পরীক্ষার জন্য প্রস্তুতিও হবে। চলো তাহলে শুরু করা যাক। শুরু করি। প্রথমেই দেখব আমরা এই অংশ অর্থাৎ রাজবহন চরিতমের সাধারণ পরিচয়। আমরা দুটো পার্টে এটার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে আমরা এই গদ্য কাব্যটির সাধারণ একটা ধারণার উপরে আমরা আলোকপাত করব, তার উপরে কিছু কোশ্চিন আছে, তারপরে আমরা মূল টেক্সট যেটা সেটার ভিত্তিতে কোশ্চিন অ্যান্সার সলভ করব। ঠিক আছে, প্রথমেই আমরা দেখব যে প্রথম যে কোশ্চিনটা আছে সেটা কি, যে রাজবহন চরিত কোন মূল গ্রন্থের অংশ? রাজবহন চরিত কোন মূল গ্রন্থের অংশ? কাদম্বরী, দশকুমার চরিত, হর্ষচরিত না বাসব দত্তা? আমরা প্রত্যেকটা কোশ্চিনের অ্যান্সার তো জানবোই, সাথে আরো কিছু ইনফরমেশন যেটা এর সাথে যুক্ত সেটাও কিন্তু আমরা প্রয়োজনে আলোচনা করব। তো তাই আশা করছি যে খুব ইনফরমেটিভ হবে, এবং সাথে সাথে এটাও বলে রাখি যে এই আলোচনাটা কিন্তু একটু দীর্ঘ সময় ধরে হতে পারে, কারণ অনেকগুলো কোশ্চিন আছে যেগুলো আলোচনা করার মতো। চলো আমরা শুরু করছি। রাজবহন চরিত কোন মূল গ্রন্থের অংশ? এটা হবে দশকুমার চরিত। এবং কাদম্বরী, হর্ষচরিত এই দুটোই কিন্তু বাণভট্টের রচনা, আর এখানে দশকুমার চরিত যেটা সেটা হচ্ছে আচার্য দণ্ডির রচনা। তাহলে এখানকার অ্যান্সার হবে বি, দশকুমার চরিতম। তারপর দশকুমার চরিতের দ্বিতীয় এর রচয়িতাকে? দশকুমার চরিতের রচয়িতা বাণভট্ট, সুবন্ধু, দণ্ডী না কালিদাস? এটা আমরা জানি যে এটা দশকুমার চরিতমটা দণ্ডির লেখা। তৃতীয় কোশ্চিন, আচার্য দণ্ডী প্রধানত কোন শতাব্দীর সাহিত্যিক বলে পরিচিত? আচার্য দণ্ডী সম্ভবত কোন শতাব্দীর সাহিত্যিক বলে পরিচিত? এটা আমরা একটু খুব সুন্দর এটা কোশ্চিন, যে এই কোন শতাব্দীর তিনি কবি সেটা এটা খুব ভাইটাল ব্যাপার। প্রথমত সংস্কৃতের যারা কবি তারা খুব উদাসীন থাকে তাদের নিজেদের পরিচয় এবং সময়কাল এগুলো দেওয়ার প্রতি। তাও কিছু ঘটনা বা কিছু উল্লেখ থাকে অন্যান্য লেখকের রচনাতে, বা তিনি তার নিজের কিছু অনেক সময় রাজা রাজরাদের নাম বলে ফেলে, বা কোনো বর্ণনা যেটার দ্বারা এরকম জানা যায়, সেখান থেকে কিন্তু একটা ধারণা পাওয়া যায়। সেখান থেকে সে ধারণার উপর ভিত্তি করে বলা যায় যে মোটামুটি কোন শতাব্দীর হতে পারে। সেরকমই আমরা বলতে পারি আচার্য দণ্ডী প্রধানত খ্রিস্টীয় সপ্তম অষ্টম শতাব্দীর মানুষ ছিলেন বলে অনুমান করা যায়, অর্থাৎ বি অ্যান্সার এটা। তারপর দশকুমার চরিত কোন সাহিত্য ধারার অন্তর্গত? দশকুমার চরিত কোন সাহিত্য ধারার অন্তর্গত? মহাকাব্য নাকি গদ্যকাব্য নাকি নাটক না চম্পূকাব্য? এখানে এটা খুব সুন্দর একটা কোশ্চিন, যে এটা কোন সাহিত্য ধারার অন্তর্গত। মহাকাব্য একটু অন্যরকম হয়। মহাকাব্যগুলো কি হয়, মহাকাব্যগুলো দু রকম হয়, একটা এপিক মহাকাব্য আর একটা হচ্ছে লিটারারি মহাকাব্য। যে এপিক মহাকাব্য যেমন রামায়ণ মহাভারত, আর লিটারারি মহাকাব্য যেগুলো সেগুলো রঘুবংশম বা হচ্ছে কিরাতার্জুনম এরকম হতে পারে। তো দশকুমার চরিতটা এটা গদ্য কাব্যের মধ্যে পড়ে, গদ্য রোমান্সের মধ্যে পড়ে। আর নাটক আমরা যেটা জানি, নাটকের মধ্যে একটা দীর্ঘ সংলাপপূর্ণ থাকে, কথোপকথন থাকে, সেটা নাটক হয়, যেমন কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা। চম্পূকাব্য কি? চম্পূকাব্য হচ্ছে গদ্য এবং পদ্য মিশ্রিত কাব্য। যে কাব্যের মধ্যে গদ্য অংশ থাকবে এবং পদ্য অংশ থাকবে সেগুলোকে চম্পূকাব্য বলা হয়। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে, দশকুমার চরিত কোন সাহিত্যের অন্তর্গত? এটা গদ্য কাব্য, মানে মেনলি গদ্য রোমান্সের অন্তর্গত। আচ্ছা, তারপরে 5 নম্বর কোশ্চিন, রাজবহন চরিতের প্রধান নায়ককে? রাজবহন চরিত যে অংশটি তার প্রধান নায়ককে? পুষ্পোদ্ভব, চন্দ্রবর্মা, রাজবহন না জালবাদ? তো আমরা জানি যে এটা রাজবহন চরিত, অর্থাৎ রাজবহনই প্রধান হবে, তাই রাজবহন এর
প্রধান নায়ক। নেক্সট কোশ্চেন কি, দশকুমার চরিতে মোট কতজন রাজপুত্রের কাহিনী বর্ণিত আছে? আমি এর আলোচনায় প্রথমে একটু বলে দিয়েছিলাম যে এই দশকুমার চরিতমে 10 জন কুমারের বা রাজপুত্রের কাহিনী বর্ণিত হয়েছে। তাহলে এর অ্যান্সার হবে সি। আচার্য দণ্ডির অপর একটি প্রসিদ্ধ অলঙ্কার শাস্ত্রগ্রন্থ কোনটি? আচার্য দণ্ডী দুটো সাহিত্য রচনার সাথে যুক্ত। একটা যেটা আমরা পড়ছি দশকুমার চরিত, যার অংশবিশেষ রাজবাহন চরিত, আরেকটা হচ্ছে কাব্যাদর্শ। এই দুটোই তার প্রসিদ্ধ শাস্ত্র। আর এই কাব্যাদর্শ যেটা, সেটা হচ্ছে অলঙ্কার শাস্ত্র। নেক্সট হচ্ছে আচার্য দণ্ডী প্রধানত কোন ভাষার সাহিত্য রচনা করেন? আচার্য দণ্ডী প্রধানত সংস্কৃত ভাষায় কাব্য রচনা করেন। দশকুমার চরিতের কাহিনীর মূল বিষয় কি? রামের জীবন, 10 জন রাজপুত্রের অভিযান অভিজ্ঞতা, মহাভারতের যুদ্ধ, না বুদ্ধের জীবন? আমরা এটা জানি যে 10 জন রাজপুত্রের অভিযান এবং তাদের অভিজ্ঞতা, এটাই হচ্ছে দশকুমার চরিতমের কাহিনীর প্রধান বিষয়। রাজবাহন চরিতে রাজবাহনের পরিচয় কি? ব্রাহ্মণ পুত্র, বণিক পুত্র, রাজপুত্র, না ঋষিপুত্র? রাজবাহনকে ওই যে একটা জায়গায় বলা হয়েছিল যে যেখানে চন্দ্রবর্মা বলছিল যে রাজবাহন নাকি মিথ্যা পরিচয় দিয়ে থাকে, সবাই তাকে হচ্ছে খুব বীর এবং দেবতা তার মধ্যে আরোপ করা হয়েছে, এরকম নানা রকম কথা আছে। তো এক জায়গায় বলা আছে ব্রাহ্মণ ব্রুব, অর্থাৎ ব্রাহ্মণ পুত্র বলে রাজবাহন সেখানে পরিচিত। তারপর আচার্য দণ্ডী সংস্কৃত সাহিত্যে বিশেষভাবে কি হিসেবে প্রসিদ্ধ? ব্যাকরণবিদ, গদ্য কবি, অলঙ্কার শাস্ত্রবিদ, জ্যোতির্বিজ্ঞানী, না নাট্যকার? আমরা আগেই বললাম যে দুটো কাব্য, একটা গদ্য কাব্য আর একটা অলঙ্কার শাস্ত্রের কাব্য, কাব্যাদর্শ। তাই এই এখানকার উত্তর আমরা বুঝতে পেরেছি, গদ্য কবি এবং অলঙ্কার শাস্ত্র বলে তিনি পরিচিত। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি, দশকুমার চরিতমের প্রধান এর ভাষার প্রধান বৈশিষ্ট্য কি? অত্যন্ত সহজ ও কথ্য, অলঙ্কার সমৃদ্ধ, বৈদর্ভী রীতি নির্ভর, কেবল বৈদিক ভাষা, সম্পূর্ণ পদ্যভিত্তিক? এটা খুব সহজ যে কথ্য ভাষা এরকম না, কারণ একটা জটিল ভাষার খুব সুন্দর উপমা এখানটাতে প্রয়োগ করেছেন কবি, তাই এটা অবশ্যই অলঙ্কার সমৃদ্ধ, বৈদর্ভী রীতি নির্ভর একটা কাব্য বলে আমরা জানি। আচ্ছা, তারপর নেক্সট কোশ্চিন, আচার্য দণ্ডী রচনায় কোন রীতির প্রাধান্য দেখা যায়? গৌড়ীয় রীতি, বৈদর্ভী রীতি, পাঞ্চালী রীতি, না লাটি রীতি? তো এগুলো নানা রকম রীতির কথা আছে। এই যে আগের কোশ্চেনটাতে আমরা অলঙ্কার সুন্দর বৈদর্ভী রীতির বিষয়টা জানলাম, তাই এখানের উত্তর আমরা বুঝতে পেরেছি যে এটা বৈদর্ভী রীতি হবে। তারপর রাজবাহন চরিত পাঠের মাধ্যমে প্রথমত কি জানা যায়? বৈদিক যজ্ঞ পদ্ধতি, রাজনীতি ও যুদ্ধনীতি, রাজবাহনের জীবন, অভিযান ও চরিত্র, ব্যাকরণের সূত্র? মেনলি আমরা এখানে পাই রাজবাহনের জীবন, অভিযান ও চরিত্র, অর্থাৎ সি নম্বর অ্যান্সার। আচার্য দণ্ডী সাহিত্য কীর্তির মধ্যে কোন দুটি গ্রন্থ সর্বাধিক প্রসিদ্ধ? দুটো গ্রন্থ এখানে বলা হয়েছে, তার মধ্যে কাব্য প্রকাশ ও সাহিত্য দর্পণ, এটা কাব্য প্রকাশ আচার্য মম্মটের রচনা, সাহিত্য দর্পণ আচার্য বিশ্বনাথের রচনা। কাদম্বরী এবং হর্ষচরিত দুটোই মহাকবি বাণভট্টের রচনা। আর হচ্ছে দশকুমার চরিত ও কাব্যাদর্শ আছে, আর শেষে আছে রঘুবংশমার কুমার সম্মুখ, যেটা মহাকবি কালিদাসের রচনা। তাহলে এখানে সি নম্বর অ্যান্সারটা হবে, কারণ দশকুমার চরিত এবং কাব্যাদর্শ দুটোই আচার্য দণ্ডী শ্রেষ্ঠ সাহিত্য। তাহলে এই প্রথম অংশটা আমরা শেষ করলাম, যেখানটাতে আমরা দশকুমার চরিত এবং তার সাধারণ পরিচয়ের উপরে প্রশ্নগুলো রেখেছিলাম। এর দ্বিতীয় অংশ, যেটাতে মূল টেক্সটের উপরে আমরা কোশ্চিন জানবো, সেখান থেকে প্রথম কোশ্চিনটা কি, ভুবন বৃত্তান্ত শুনে উত্তমাঙ্গনার চোখ কেমন হয়ে উঠেছিল? প্রথমে এটা বলা হয়েছিল যে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শুনে সেই উত্তমাঙ্গনা অর্থাৎ অবন্তী সুন্দরী, তার চোখটা কি হয়েছিল, বিস্ময়ে প্রস্ফুটিত হয়েছিল, অর্থাৎ অবাক হয়ে গেছিল যে এরকম বিষয় বা এরকম জ্ঞানের আকর আছে আমাদের পৃথিবীতে, আমার তো সেগুলো জানা ছিল। তারপরে কি, উত্তমাঙ্গনা দ্বৈত কাকে বলে কাকে সম্বোধন করেছিল? উত্তমাঙ্গনা অর্থাৎ কে? আমাদের উত্তমাঙ্গনা হচ্ছে আমাদের গল্পের নায়িকা অবন্তী সুন্দরী। তিনি দ্বৈত বলতে কাকে সম্বোধন করেছিলেন? রাজকুমার, মানে আমাদের রাজকুমারকে বা রাজকুমার রাজবাহনকে সম্বোধন করেছিলেন। তারপর কি, অদ্যমে চরিতার্থা স্তোত্র বৃত্তি, আজকে আমার এই শ্রবণেন্দ্রিয় যেন সার্থক হলো, এই উক্তির অর্থ কি? আমার অর্থাৎ কার? অবন্তী সুন্দরী শ্রবণেন্দ্রিয় আজ সার্থক হয়েছে, এটা এখানে বলা আছে। নেক্সট কোশ্চিন কি আছে, উত্তমাঙ্গনার মনে জ্ঞানের প্রদীপ কে জ্বালিয়েছিলেন? চন্দ্রবর্মার, জালপাত, দ্বৈত বা রাজকুমার, পুষ্পপ্রভাব? এখানে আমরা জানি যে রাজকুমার বা দ্বৈত যাকে সম্বোধন করা হয়েছিল, অর্থাৎ রাজবাহন এখানটাতে জ্ঞানের প্রদীপ জ্বালিয়েছিল। উত্তমাঙ্গনা কার পদ্মের পরিচর্যাকে সফল বলে মনে করেন? রাজকুমার, রাজবাহনের অবশ্যই, অর্থাৎ সি নম্বর অ্যান্সার। কিভাবে
আপনার উপকারের প্রতিকার দেব, এই কথায় কোন ভাব প্রকাশ পেয়েছে? ভয় প্রকাশ পেয়েছে, কৃতজ্ঞতা, রাগ না অহংকার? অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছে, তাই এটার অ্যান্সার বি। কথোপকথনের শেষে উত্তমাঙ্গনা কি করেছিলেন? কথোপকথন যখন হলো তারপরে কি করেছিলেন? কাঁদতে শুরু করেন? না। প্রসাদ ত্যাগ করেন? না। ঘুমিয়ে পড়েন? পূজা করেন? অবশ্যই ঘুমিয়ে পড়েছিল, কারণ ওই যে শেষে তার কোলে অর্থাৎ রাজবাহনের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। আচ্ছা, এবার ঘুমিয়ে পড়ার পরে তারপরে কোশ্চেন কি আছে? স্বপ্নে কাকে দেখা গেছিল? স্বপ্নে তারা দুজনেই একসাথে কাকে দিয়েছিল? জালপাত। জালপাত মানে একটা রাজহাঁস, বৃদ্ধ রাজহাঁসকে দেখেছিল। জালপাতের পা কি দিয়ে বাঁধা ছিল? লোহার শিকল, 20 গুণযুক্ত নিগড়, রেশমের দড়ি, সোনার শিকল। এটা 20 গুণযুক্ত নিগড় বা মৃণাল তন্তু, যেটা প্রচন্ড কাঁটাযুক্ত, সেরকম একটা কিছু বর্ণনা আমাদের এর মধ্যে আছে, সেটা দ্বারা বাঁধা ছিল। আচ্ছা, স্বপ্ন থেকে কারা জেগে উঠেছিলেন? স্বপ্ন থেকে তারা দুজনে অর্থাৎ রাজকুমার এবং রাজকন্যা অর্থাৎ রাজবাহন এবং তার প্রিয় আহ, অবন্তী সুন্দরী দুজনেই জেগে উঠেছিল। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি? রাজকুমারের পা কি দিয়ে বাঁধা ছিল? স্বপ্ন ভাঙার পরে তারা দেখলো যে রাজকুমারের পা রূপার শিকল দিয়ে বাঁধা ছিল, অর্থাৎ এ নম্বর অ্যান্সার। রাজকন্যা কি দেখে চিৎকার করে উঠেছিলেন? রাজকন্যা রাজকুমারের পা বাঁধা পা দেখে চিৎকার করে উঠেছিলেন, সি নম্বর অ্যান্সার। রাজকন্যা তখন কেমন অবস্থায় ছিলেন? আনন্দিত, অত্যন্ত ভীত, বিচলিত, নির্লিপ্ত, ক্রুদ্ধ? রাজকন্যা অবশ্যই তখন প্রচন্ড ভীত এবং বিচলিত ছিল, তাই তো কি কি এরকম বলে চিৎকার করে উঠেছিল। তারপর কি? রাজকন্যার অন্তঃপুরকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উদ্যান, অগ্নিবেষ্টিত স্থান, রাজসভা না মন্দির? অবশ্যই অগ্নিবেষ্টিত স্থান, কারণ ওখানে একটা জায়গায় বলা ছিল যে অগ্নিবেষ্টিত স্থান বা যেটা হচ্ছে মনে হচ্ছিল যে অগ্নির দ্বারা যেন আচ্ছাদিত হয়ে গেছে, অথবা হচ্ছে কোনো পিশাচ যেন গ্রাস করেছে, এরকম একটা বর্ণনা সেখানে ছিল, তাই এখানে উত্তর হবে অগ্নিবেষ্টিত স্থান। অন্তঃপুরের লোকদের অবস্থা কেমন হয়েছিল? আনন্দিত হয়েছিল, না ভয়ে কাঁপছিল, হাসছিল, নৃত্য করছিল? অবশ্যই ভয়ে কাঁপছিল। আচ্ছা, কিং কিং কিম বলতে বলতে কারা অন্তঃপুরে প্রবেশ করেছিল? সৈন্যরা, অন্তঃপুরের পুরুষরা, মন্ত্রীরা, ব্রাহ্মণরা? অন্তঃপুরের পুরুষেরা অর্থাৎ রাজ অন্তঃপুরের যে রাজরক্ষীরা ছিল তারা প্রবেশ করেছিল। তারা কাকে সেই অবস্থায় দেখেছিল? তারা রাজকুমার রাজবাহনকে সেই রকম অবস্থা, অর্থাৎ পায়ে পা শিকল দিয়ে বাঁধা এরকম অবস্থায় দেখেছিল। রাজকুমারের সংবাদ কার কাছে জানানো হয়েছিল? তৎক্ষণাৎ সেই সংবাদ সেই রক্ষী পুরুষরা কাকে জানিয়েছিল? চন্দ্রবর্মাকে জানিয়েছিল, অর্থাৎ বি নম্বর অ্যান্সার, চন্দ্রবর্মার কাছে প্রেরণ করেছিল। সংবাদ শুনে চন্দ্রবর্মা কেমন প্রতিক্রিয়া দেখায়? প্রচন্ড মানে রেগে যায় এবং রেগে দৌড়তে দৌড়তে তৎক্ষণাৎ সেখানে চলে আসে, অর্থাৎ ক্রুদ্ধ হয়ে সেখানে চলে আসে। চন্দ্রবর্মা কাকে চিনতে পারেন? চন্দ্রবর্মা পুষ্পোদ্ভবের বন্ধু রাজকুমার যে রাজবাহন তাকে চিনতে পারেন। চন্দ্রবর্মার মতে রাজকুমারের একটি দোষ কি ছিল? চন্দ্রবর্মার মতে রাজকুমার অর্থাৎ রাজবাহনের একটি দোষ ছিল অতিভোজন, রূপের অহংকার, অতিরিক্ত দান ছিল না অলসতা? রূপের অহংকার। তিনি মনে করেছেন যে তিনি রাজকুমার রাজবাহন নিজের রূপের অহংকার করত, সে যায় একটা বর্ণনাতে সে চন্দ্রবর্মা কিন্তু বলেছে। চন্দ্রবর্মা রাজকুমারকে কি বলে অপমান করেছে? ধর্মপরায়ণ, কপট ধর্মধারী, বীর যোদ্ধা, জ্ঞানী? কপট ধর্মধারী বলেছেন, অর্থাৎ ধর্মধারী অ্যাকচুয়ালি ধর্মধারী নয়, কিন্তু কপট ভাবে ধর্মধারী দেখানো হয়, এরকম একটা কথা বলেছে। চন্দ্রবর্মার মতে অবন্তী সুন্দরী কেমন ছিল? চন্দ্রবর্মার মতে অবন্তী সুন্দরী ছিল হচ্ছে রাজকুমারের প্রতি অনুরক্ত, রাজকুমারকে ঘৃণা করতেন, জালপাতকে ভালোবাসতেন, চন্দ্রবর্মাকে অনুসরণ করতেন। রাজকুমারের প্রতি অনুরক্ত, অর্থাৎ রাজকুমার রাজবাহনের প্রতি অনুরক্ত ছিল। চন্দ্রবর্মা রাজকুমারকে কিভাবে টেনে নিয়ে যায়? ওই যে এক জায়গায় বলা ছিল যে তার সুঠাম সেই লৌহ দণ্ডস্বরূপ দুই হাত বা বাহুর দ্বারা রাজকুমার রাজবাহনকে সজোরে জোরপূর্বক বাহু ধরে টেনে নিয়ে গেছিল, তাই বি নম্বর অ্যান্সার এটা হবে। নেক্সট কোশ্চিন, বিদায়ের সময় রাজকুমার হংসগামিনীকে কি স্মরণ করতে বলে? যখন বুঝতে পারে যে এটা দৈব বিপদ, তাই কিছু করার নেই, সেই সময় রাজকুমার রাজবাহন তার প্রিয়া অবন্তী সুন্দরীকে বলে যে সেই হংসের কাহিনীটা স্মরণ কর, এরকম বলেছিল, তাই এর অ্যান্সার হবে বি। চন্দ্রবর্মার দৃষ্টি কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? চন্দ্রবর্মার যে দৃষ্টি ছিল সেটা কিসের সাথে তুলনা করা হয়েছে? এটা একটা খুব সুন্দর কোশ্চিন। চন্দ্রবর্মার যে দৃষ্টি সেটা অগ্নিশিখার সাথে তুলনা করা হয়েছে। চন্দ্রবর্মা কাকে পাপা বলে অভিহিত করেছিল? পাপা সায়ম এরকম একটা কথা বলেছিল, এটা
উত্তমাঙ্গনাকে বলা হয়েছিল, বা উত্তমাঙ্গনা, বালচন্দ্রিকা, হংসগামিনী, জলপাত। এখানে বালচন্দ্রিকা বলে কিন্তু অবন্তী সুন্দরীকে একটা মানে সম্বোধন করেছিল চন্দ্রবর্মা। এখানে বালচন্দ্রিকা এর অ্যান্সার হবে। বালচন্দ্রিকার স্বামীর নাম কি? বালচন্দ্রিকার স্বামী ছিলেন রাজবাহন, যাকে তিনি স্বামী বলে স্বীকার করেছিলেন। পুষ্পোদ্ভবের পরিচয় কি ছিল? পুষ্পোদ্ভবের পরিচয় ছিল, আমরা চন্দ্রবর্মার মুখে জানতে পারি যে বৈদেশিক বণিকের পুত্র ছিল হচ্ছে পুষ্পোদ্ভব, অর্থাৎ 2 নম্বর অ্যান্সার। রাজকুমারকে পুষ্পোদ্ভবের কি বলা হয়েছে? রাজকুমার পুষ্পোদ্ভবের বন্ধু ছিল। চন্দ্রবর্মার মতে রাজকুমারের একটি বিশেষ দোষ কি? যে বললাম যে রূপের অহংকার করেছিল। কপট ধর্মকঞ্চুক শব্দটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? এটা রাজকুমার রাজবাহনকে উদ্দেশ্য করে বলা হয়েছে। নিগুড় পাপশীল বিশেষণটি কার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে? নিগুড় পাপশীল এখানে রাজকুমারের উদ্দেশ্যে চন্দ্রবর্মা ব্যবহার করেছে, মানে রাজবাহনের উদ্দেশ্যে এটা ব্যবহার করেছে। চন্দ্রবর্মার মতে অবন্তী সুন্দরী কাদের প্রতি অবজ্ঞা দেখিয়েছিলেন? পুরুষ সিংহের প্রতি। পুরুষ সিংহকে এখানে চন্দ্রবর্মা নিজেকেই পুরুষ সিংহের সাথে তুলনা করেছে, পুরুষ সিংহের প্রতি অবজ্ঞা দেখিয়েছিলেন বলে তিনি বলেছেন এক জায়গায়। চন্দ্রবর্মা অবন্তী সুন্দরীকে কি বলে নিন্দা করে? অবন্তী সুন্দরীকে অনেক কথা বললেও পতিব্রতা মানে অবশ্যই পতির সহচারিণী, এটা হবে না। মহাসতী বিদুষীও বলেনি, একে তাকে কুলপাংশনী বলে অপমান করেছিল বা নিন্দা করেছিল। চন্দ্রবর্মার ললাট কিসে বিবৃত বলে বর্ণিত হয়েছে? ক্রোধে, ভ্রুকুটিতে, ভয়ে না ঘামে? ভ্রুকুটিতে ললাট বিকৃত বলে বলা হয়েছে। দেখবে একটা খুব সুন্দর বলেছে বর্ণনাতে, ভ্রুকুটিতে ললাটে না এরকম একটা বর্ণনা বলা হয়েছে। তাই ভ্রুকুটিতে চন্দ্রবর্মার ললাট বিকৃত বলে বলা হয়েছে। চন্দ্রবর্মাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? চন্দ্রবর্মাকে যম বা কালের সঙ্গে তুলনা করা হয়েছে। তিনি কোন বাহু দিয়ে রাজকুমারকে টেনে নিয়ে যায়? তিনি লৌহ দণ্ডসম কঠোর বাহুর দ্বারা রাজবাহনকে টেনে নিয়ে যায়। রাজকুমারের স্বভাব কেমন ছিল? ধীর, সেই সময় ধীর বা অচঞ্চল অবস্থায় ছিল। রাজকুমারের প্রধান গুণ কোনটি ছিল? ধৈর্য ও সহিষ্ণুতা, এটা হচ্ছে অ্যান্সার। রাজকুমার বিপদটিকে কিসের ফল বলে মনে করেছিলেন? দৈব বিধান বলে মনে করেছেন। নিজের ভুলও না, সত্যি ষড়যন্ত্র না, মন্ত্রীর দোষ না, তিনি দৈবের বিধান বলে মেনে নিয়েছিলেন। রাজকুমার কাকে হংসগামিনী বলে সম্বোধন করেন? রাজকুমার কাকে? রাজকন্যাকে, বালচন্দ্রিকাকে, জলপাতকে, দাসীকে। রাজকুমার হংসগামিনী বলে সম্বোধন করেছিল। বালচন্দ্রিকা তো বলেছিল হচ্ছে চন্দ্রবর্মা, কিন্তু জলপাত মানে হচ্ছে সেই বৃদ্ধ রাজহাঁস যাকে স্বপ্নে দেখা গেছিল, দাসী অবশ্যই না, এটা হবে রাজকন্যাকে। বালচন্দ্রিকা বলেছিল হচ্ছে চন্দ্রবর্মা, আর রাজকন্যা বলেছিল হচ্ছে রাজকুমার রাজবাহন বলেছিল। তারপর কি? রাজকুমার হংসগামিনীকে কি স্মরণ করতে বলে? রাজবংশের ইতিহাস, হংসের কাহিনী, যুদ্ধনীতি, ধর্মশাস্ত্র। হংসের একটা কাহিনী মনে করতে বলে বা স্মরণ করতে বলে। তিনি কতদিন ধৈর্য ধরতে বলেছিল? 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস। আমরা দেখেছি যে 2 মাস ধৈর্য ধরার কথা রাজবাহন তার প্রিয়ার উদ্দেশ্যে বলেছিল। রাজকন্যার অবস্থা তখন কেমন ছিল? ক্রোধে উন্মত্ত, প্রাণ ত্যাগে প্রস্তুত, আনন্দে আপ্লুত, নির্লিপ্ত। সেই সময় প্রাণ ত্যাগে প্রস্তুত হয়ে পড়েছিল, সেই সময় এই কথাগুলো বলে তাকে প্রাণ ত্যাগে বিরত হতে বলেছিল বা বিরত করেছিল রাজকুমার। রাজকুমার রাজকন্যাকে কি করেছিলেন? রাজকুমার রাজকন্যাকে সান্ত্বনা দিয়েছিলেন, অর্থাৎ তিরস্কারও করেনি, উপেক্ষাও করেনি, বিদায় না জেনে চলেও যায়নি, সান্ত্বনা দিয়েছিলেন। নেক্সট কোশ্চিন, এরপর রাজকুমারের কি পরিণত হয়? এরপর তিনি পালিয়ে যান, তিনি শত্রুর বশীভূত হন, তিনি রাজা হন, তিনি যুদ্ধ করেন। তিনি কি করেন? শত্রুর বশীভূত হন, কারণ সে সময় তার কিছু করার ছিল না, তার পাল শিকল দিয়ে বাঁধা, সে কিছুই করতে পারতো না। তাই রাজকুমার রাজবাহন চন্দ্রপালের বশীভূত হয়েছিল, শত্রুর দ্বারা বশীভূত হয়। এই অংশে প্রধান কোন রসের প্রাধান্য দেখা যায়? রস সাধারণত 9 প্রকারের হয়। এই অংশে আমরা দেখতে পাই যে একটা করুণ কাহিনী এখানটাতে আছে, যে আপাতত একটা প্রেমের বিষয় থাকলেও সেখানে শেষে দেখা যায় যে একটা করুণ রূপ দৃশ্য দেখা যায়। সেখানে রাজকুমারকে সেই অবস্থায় মানে হঠাৎই তারা স্বপ্ন দেখে জেগে দেখে যে রাজকুমারের পা শিকল দিয়ে বাঁধা, অর্থাৎ এটা নিশ্চয়ই ভালো ঘটনা ছিল না। আবার শেষে রাজকুমারকে বন্দি হতে হয়েছিল, তাই এটা আনন্দ বা কোনো হাস্যরসও ছিল না, বা বীর রসও সেখানে ছিল, এবং অদ্ভুত হওয়ারও কিছু ছিল না। আমরা এখানে করুণ রসের প্রাধান্য পেয়ে থাকি। আচ্ছা, এই ঘটনার মূল কারণ কি? রাজ্য দখলের যুদ্ধ, রাজকুমারের গোপন উপস্থিতি ধরা পড়া, প্রাকৃতিক দুর্যোগ, যজ্ঞের আয়োজন।
এই ঘটনার মূল কারণ ছিল হচ্ছে এর মূল কারণ ছিল কোনটা, যে রাজকুমারের গোপন উপস্থিতি ধরা পড়ে গিয়েছিল। লাস্ট কোশ্চেন কি আছে, এই অংশে রাজকুমারের চরিত্রের কোন গুণটি সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে? ধৈর্য, সহিষ্ণুতা, আত্মসংযম, অহংকার ও প্রতিশোধ স্পৃহা, লোভ ও কপট, আর ভয় ও দুর্বলতা। না, এর মধ্যে ধৈর্য আমরা দেখতে পাই, সহিষ্ণুতা পাই এবং আত্মসংযম কিভাবে করে পুরো বিষয়টাকে তিনি স্থির, নিজে স্থির থাকেন এবং রাজকুমারীকেও স্থির থাকতে, ধৈর্য ধরতে বলেন, সেটা আমরা শেষ পর্যন্ত দেখতে পাই। তাহলে আমরা এখানটাতে পুরো আগের 15টা এবং পরের 50টা, টোটাল 65টা প্রশ্নের উত্তর আমরা এখানে জানলাম এবং খুব ইম্পর্টেন্ট একটা অংশ আমরা এখানে দেখলাম, যেগুলো কোশ্চিন হতে পারে আমাদের পরীক্ষায়, সেই তার জন্য একটা প্রস্তুতিমূলক অংশ আমরা এখানে দেখতে পেলাম। তো আশা করছি তোমাদের সবার এটাতে খুব উপকার হবে এবং তোমরা রেগুলার এটা চর্চার মধ্যে থাকবে এবং তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো কেমন হয়েছে বা আরো কিছু ডিসকাস করার প্রয়োজন আছে কিনা, এগুলো সবকিছু বলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর প্রয়োজনে আমি আবার তোমাদের যেগুলো প্রয়োজনীয় সেগুলো কিন্তু আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে জানাবো। এবং আরো যে টপিকগুলো আছে সেই সমস্ত টপিকগুলোতে আমি আস্তে আস্তে ভিডিও আনবো, যদি তোমাদের সেগুলো ভালো লাগে তাহলে আমার এই প্রয়াস কিন্তু সার্থক হবে। তাই তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ, যে যদি তোমাদের এটা কোনো কাজে লাগে, তোমাদের পড়াশোনার প্রতি এটা উপকারে আসে, তাহলে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট সেকশনে। আমি চেষ্টা করব যে আরো তোমাদের জন্য এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও আনার। ধন্যবাদ সবাইকে।